রাত জেগে ওঠে যখন জনতা, আকাশেও জ্বলে ওঠে বিদ্রোহের তারা। এক শ্রাবণের অগ্নিদগ্ধ দুপুরে শহরের পথ রক্তে রাঙায়। জুলাই ২০২৪ শুধু একটা তারিখ নয়, এক দ্রোহ, এক জাগরণ, এক প্রতিজ্ঞা। এই সময়টা শুধু একটি পৃষ্ঠা নয় সময়ের, বরং এক উত্তাল নদী, যে নদী ভাসিয়ে এনেছে জনতার জেগে ওঠা, নিষ্পেষিত কণ্ঠের আর্তনাদ আর স্বাধীনতার জন্য অদম্য আকাঙ্ক্ষা। কেন জেগে উঠেছিল জনতা? কি ছিল সেই ক্ষোভের শিকড়? আর কেমন ছিল সেই সাহসী প্রেরণার চিত্রপট? আজকের অনুষ্ঠানে তাই জানাবো। শ্রোতা বন্ধুরা, ছাত্র জনতার জুলাই আন্দোলনের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কক্সবাজারের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপিতে স্বাগত জানাচ্ছি। আজ ২৫ জুলাই। আজকের দিনলিপিতে আমরা বলবো বাংলাদেশের ইতিহাসের অন্যতম উৎকণ্ঠাময় সময়ের কথা, যেখানে তারুণ্য আর নির্বিশেষ জনতার অদম্য চেষ্টা প্রস্ফুটিত হয়েছিল মাইলফলক হিসেবে। ২০২৪ সালের জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য ছাত্র আন্দোলন, যা মূলত কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হলেও দ্রুততর এক সার্বজনীন ক্ষোভের প্রতীক হয়ে ওঠে। এর প্রেক্ষাপট, বিস্তার ও প্রতিক্রিয়া আমাদের সমাজ ও রাষ্ট্র কাঠামোর কয়েকটি গভীর সমস্যাকে উন্মোচন করেছে। শ্রোতাবৃন্দ, আমরা বলছি ছাত্র জনতার কোটা সংস্কার আন্দোলনের কথা, যা আজ ইতিহাসের অংশ। এই আন্দোলন ছিল সত্য ন্যায় অনুসন্ধানের সংকল্প। ২০২৪ সালের শুরুতে একটি উচ্চ আদালতের রায়ে সরকারি নিয়োগে কোটা ব্যবস্থা পুনর্বহাল হয়, যা ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের পর বাতিল হয়েছিল। এই রায় ছাত্র সমাজে প্রবল প্রতিক্রিয়ার জন্ম দেয়। মূল অভিযোগ ছিল মেধা ও যোগ্যতা উপেক্ষা করে রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর সুবিধা নিশ্চিত করা হচ্ছে। এমন আরও অনেক প্রশ্নের ভেতর থেকে গড়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের দাবি ছিল সরকারি চাকরিতে সব গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা। এই আন্দোলনের অনন্য বৈশিষ্ট্য ছিল এক চরিত্রে, যেখানে ছিল না কোনো রাজনৈতিক ব্যানার, ছিল না কোনো পার্টির তদবির, ছিল কেবল ছাত্র সমাজের সাধারণ মানুষের সক্রিয় সমর্থন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সাধারণ পথচারী থেকে শুরু করে পত্রপত্রিকার সম্পাদক, শিক্ষক, শ্রমিক, শিল্পী, সমাজকর্মী, এমনকি বয়স্ক নাগরিকেরাও এই দাবিকে তাদের নিজস্ব দাবি হিসেবে গ্রহণ করেন এবং আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন, যার ফলশ্রুতিতে আজকের বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, এখন জানাবো ২৫ জুলাইয়ে সারা দেশব্যাপী যে ঘটনাগুলো ঘটেছিল। ২৫ জুলাই সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, নিউ মার্কেট, প্রেস ক্লাব, কারওয়ান বাজার, টিএসসি ও বাংলা মোটরে হাজার হাজার শিক্ষার্থী অবস্থান নেয়। মিরপুর রোড, মতিঝিল, ফার্মগেট, বনানী, উত্তরা পর্যন্ত রাস্তাগুলো অবরোধ করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিএমপি মোড়, নিউ মার্কেট এবং আগ্রাবাদে গণজমায়েত হয়। বিক্ষোভে পুলিশের সঙ্গে একাধিকবার ধস্তাধস্তি হয়। প্রতিটি বিভাগীয় শহরে হাজার হাজার শিক্ষার্থী রাজপথে নামে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সিলেটের কিনব্রিজ এলাকায় বড়সড় অবরোধ গড়ে ওঠে। সারা দেশের মহাসড়ক, রেল লাইন, নৌ রুট অবরোধ করে ফেলে আন্দোলনকারীরা। ফলে সারা দেশে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। রেল লাইন কেটে ফেলা, স্লিপার তুলে ফেলা, এমনকি কিছু জায়গায় ট্রেন থামিয়ে দেওয়া হয়। গুরুত্বপূর্ণ সরকারি অফিসের সামনে প্রতীকী অবস্থান ও অবরোধ পালন করা হয়। অনেক জায়গায় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে। পাল্টা প্রতিরোধ হিসেবে আন্দোলনকারীরা ইট পাটকেল, ব্যারিকেড ব্যবহার করে প্রতিরোধ গড়ে তোলে। ঢাকায়, খুলনায় ও চট্টগ্রামে কয়েকটি সহিংস সংঘর্ষ হয়, যার ফলে অনেকেই আহত হন। ২৫ জুলাইয়ের সকাল থেকেই সোশ্যাল মিডিয়া ও মোবাইল ইন্টারনেট অনেক এলাকায় ধীর হয়ে যায় বা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। অনেক জায়গায় মিডিয়া কর্মীদের বাধা দেওয়া হয় এবং লাইভ কাভারেজ বন্ধ করে দেওয়া হয়। আন্দোলনকারীদের মূল স্লোগানগুলোর মধ্যে অন্যতম ছিল বিচার চাই, বঞ্চনার অবসান চাই, মেধার অবমূল্যায়ন চলবে না, সরকারি চাকরিতে ন্যায্যতা চাই। দিন শেষে অনেকেই একে নতুন প্রজন্মের গণ অভ্যুত্থানের সূচনা বলে আখ্যা দেয়। আন্দোলনের একজন মূল সমন্বয়ক নাহিদ ইসলাম সকাল থেকেই ঢাকায় আন্দোলনের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রাখছিলেন এবং মিডিয়াতে লাইভে এসে আন্দোলনের বার্তা ছড়িয়ে দিচ্ছিলেন। শাহবাগ, বাংলা মোটর ও টিএসসির আন্দোলনকারীদের উৎসাহিত করতে তিনি সশরীরে উপস্থিত ছিলেন। দুপুর ১টা থেকে ২টার মধ্যে একটি অজ্ঞাতনামা গোয়েন্দা সংস্থার গাড়িতে করে তাকে শাহবাগ এলাকা থেকে তুলে নেওয়া হয়, যাকে অনেকেই গুমের চেষ্টা হিসেবে বর্ণনা করে।
25 জুলাই কক্সবাজারে জুলাই আন্দোলনের সকালে কক্সবাজার সরকারি কলেজ, মেয়র অফিস রোড এবং লাবণী পয়েন্টে শত শত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী জড়ো হন। তারা বিচার চাই, কোটা চাই না এই মূল স্লোগান দিয়ে পথ অবরোধ শুরু করেন। স্লোগান ও ব্যানারে লেখা ছিল, কক্সবাজারও জেগেছে বঞ্চনার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। দুপুরে শিক্ষার্থীরা শহীদ মিনার মোড় থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত লং মার্চ করেন। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশে সংক্ষিপ্ত সময়ের অবরোধ গড়ে ওঠে। সমাবেশে একাধিক বক্তা বলেন, সমুদ্রের ঢেউ যেমন থামে না, এই আন্দোলনের ঢেউ থামবে না। পর্যটক, হোটেল কর্মী ও স্থানীয় পেশাজীবীরা শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে। অনেক জেলে ও হকার আন্দোলনে পানি, খাবার ও ছাতা দিয়ে সহায়তা করেন। শিক্ষার্থীরা কক্সবাজার সৈকতে প্রতীকী কর্মসূচি হিসেবে বালিতে বড় করে লেখে, আমরা মেধা চাই, মোসাহেবি নয়, জাতির মেরুদণ্ড যেন বাঁকা না হয়। সৈকতের ধারে একদল শিক্ষার্থী বালির মধ্যে একটি প্রতীকী কবর তৈরি করে, যেখানে তারা কাগজে লেখে, এখানে সমাধিস্থ হয়েছে ন্যায্যতা, যার উপরে দাঁড়িয়ে আছে রাষ্ট্রীয় বৈষম্য। এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শ্রোতা বন্ধুরা, এই পর্যায়ে শুনবেন একটি প্রামাণ্য। 2024-এর অন্যতম জুলাই যোদ্ধা শহীদ নুরুল আমিন। ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনে 16 জুলাই চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় সন্ত্রাসীদের আক্রমণের শিকার হন তিনি। মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় 6 দিন পর্যন্ত পরিবার পায়নি তার খোঁজ খবর। পরে ঈদগাঁও, কক্সবাজার ও চট্টগ্রামে চিকিৎসা নেয়ার পর গত বছরের 30 জুলাই ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর। নিখোঁজের এই দিনগুলোতে তিনি ছিলেন অনাহারে, অর্ধাহারে এবং মারা গেলেন বিনা চিকিৎসায়, বলছেন শহীদ নুরুল আমিনের বড় ভাই মুসলিম উদ্দিন। আর ভাই বিদেশে ফাস্টফুড করছে, ফাস্টফুড করে কক্সবাজার ফিঙ্গার দিতে আসছি। ফিঙ্গার দিয়ে 16 জুলাই চিটাঙ্গে বলে রওনা লেগে চিটাঙ্গে এবার সময় নতুন ব্রিজ মাঝে আন্দোলনের মুখোমুখি গাড়িতে নামবে দেন ফাত্তর মারা হয়, তার গা ফাত্তর বুঝছে, ফাত্তর করে মেডিক করে গিয়ে এটা পর্যবার আরো তার বেশি মধ্যে তার কৃতজ্ঞ ছাত্র ব্যাক আসছে। তাই খবর নিয়ে যাদের লেগে যারা আন্দোলন আহত তারা চিকিৎসা নগরে হাসপাতালত তাহলে আনার বই তারা একটা চিকিৎসা নদী 5 দিন 6 দিন পর্যন্ত চিটাং করে দেখি। 22 তারিখ কার সময় পাই তার আর ছোট বায়না আসছিল, তার বলে ওরে বাড়ির লেগে গিয়ে আর রক্তাক্ত অবস্থা দেখে আর মেডিকেল ভর্তি দিই। গিয়ে মেডিকেল ভর্তি 24 তারিখ পর্যন্ত গিয়ে মেডিকেল রাখছিলাম। আবার অসুস্থ বেশি লাগলো, আবার নিয়ে 27 তারিখ কক্সবাজার সদর রেফার করে দিয়ে সদর মাঝ 29 তারিখ পর্যন্ত রাখছিলাম। 29 তারিখ পর্যন্ত রাখি 29 তারিখ চট্টগ্রাম মেডিকেল রেফার করে দিয়ে আর রাতে 8টায় ভর্তি দিয়ে তারপর দিন সকাল 30 জুলাই সকাল 4:30টায় মৃত্যু। ছোট ভাই নুরুল আমিনের মৃত্যুর পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দখল করার পরে 5 আগস্ট পর্যন্ত আমরা চুপ থাকছি। আগস্টের পরে যেমন স্বৈরাচার সরকার পালা গেছে, তাহলে আমরা ফোকাস করছি। তাহলে সরকার, বর্তমান সরকার যে আছে, উনি আমাদেরকে শহীদভাবে মর্যাদা দিচ্ছে, গ্যাজেট দিচ্ছে, আর্থিকভাবে বিশেষ সহযোগিতা করছে আমাদেরকে চলাফেরা করার জন্য। তাহলে আমার মামলা করছি ওদের জন্য, যারা আমার ভাইকে হত্যা করছে তাদের জন্য মামলা করছি। তাহলে আমরা সরকারের কাছে একটা জিনিস চাইবো, আমাদের ভাইকে যারা হত্যা করছে তাদের বিচার যেন অন্তর্কালে সরকার থাকতে আমরা বিচারটা চাই। এটা আমাদের চাওয়া, এটা শুধু সরকার থেকে। কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বাসিন্দা শহীদ নুরুল আমিন দরিদ্র সৈয়দ নূরের দ্বিতীয় সন্তান ছিলেন তিনি। চট্টগ্রামের একটি হোটেলে চাকরির পাশাপাশি বিদেশ যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি, বলছিলেন তাঁর গর্বিত পিতা। মার বাড়ির দুঃখটা নেওয়া পারে না, বিয়া নেওয়া করে বিয়া করাই বেলা ভুলটুতো দাঁড়িয়ে দিয়ে আর ভাই সৌদিয়া গিয়ে যা পুয়া যাওয়া টলা হাম বেকিন জানে, রাঁধে হয়েছে, বারে হয়েছে, বালা হয়েছে, বেকিন জানে, চলো বলে অটলে বিযোগ্য হয়ে বাইরে। আর খবর হইয়া ফার্স্ট জমা চাইছি, ফার্স্টটাতে জমা দিই অন্য গিয়ে দাঁড়িয়ে দিয়ে বিড়ি আন্দোলন বেশি মাঝি খোয়ার বিলের মাঝে বেকাশি
ছাত্র বাবুটা আরে বেশি যাদের মাঝে হওয়ারে আর হওয়ার মাঝে বুড়ি যাচ্ছে আমার মিলিকে কিডনি কুসুম আর ভুঁড়িয়ে আর ফাঁকি মালে ভুঁড়িয়ে রে পুয়ানে যেগুলি না আর ফাঁকি বুঝে দাঁড়া হারানো দাঁড়ানো চিকিৎসা থাকি আর কেন খবর পাই যাই রে পুয়ানি এর বহু চিকিৎসা করছি আরে চিকিৎসা করানো করে গেলে তো জলদি আবার সেটায়নি সেটা আলো যায় বা নিয়ে বেঞ্জা মারায়নি। ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি তার জীবদ্দশাতেই দেখে যেতে চান এই পিতা। তার 5 লাখ টাকা হারি দিই তখন আর দিলেও কিছু পাইতাম না দিলেও না পাইতাম খন্ড চলি পারিব জানি আর মরিবার আগে পুয়ার বিচারটাকে বিচার চাই। বীর যোদ্ধা শহীদ নুরুল আমিনদের এই আত্মত্যাগ যেন বৃথা না যায়, এমনটাই প্রত্যাশা তার পরিবারের সদস্যদের। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এবার শুনবেন জুলাই গণ আন্দোলন নিয়ে গান। জুলাই বিপ্লবের জাগ্রত জনতা দেশের প্রয়োজনে গড়েছে একতা। ডান বাম ভেদাভেদ ভুলে গিয়ে ফ্যাসিবাদ রোধে একসাথে ছাত্র জনতা। জুলাই বিপ্লবের জাগ্রত জনতা দেশের প্রয়োজনে গড়েছে একতা। ডান বাম ভেদাভেদ ভুলে গিয়ে ফ্যাসিবাদ রোধে একসাথে ছাত্র জনতা। জুলাই বিপ্লবের জাগ্রত জনতা। নতুন বাংলাদেশে তারুণ্যের স্বপ্ন নিয়ে সমতার ভিত্তি গড়ে নতুন সূর্যোদয়ে। নতুন বাংলাদেশে তারুণ্যের স্বপ্ন নিয়ে সমতার ভিত্তি গড়ে নতুন সূর্যোদয়ে। জুলাই শহীদের শপথে অটুট হয়ে ঐক্যের মালা সকলের হৃদয় গাথা। জুলাই বিপ্লবের জাগ্রত জনতা। নতুন প্রত্যয়ে বিজয় পতাকা তোলে আসছে তরুণের বিজয় মিছিল দলে দলে। নতুন প্রত্যয়ে বিজয় পতাকা তলে আসছে তরুণের বিজয় মিছিল দলে দলে। ইতিহাসে নাম লিখে এগিয়ে যায় সাহসে হৃদয়ের অনুভবে রয়ে যায় জনতা। জুলাই বিপ্লবের জাগ্রত জনতা দেশের প্রয়োজনে গড়েছে একতা। ডান বাম ভেদাভেদ ভুলে গিয়ে ফ্যাসিবাদ রোধে একসাথে ছাত্র জনতা। জুলাই বিপ্লবের জাগ্রত জনতা দেশের প্রয়োজনে গড়েছে একতা। ডান বাম ভেদাভেদ ভুলে গিয়ে ফ্যাসিবাদ রোধে একসাথে ছাত্র জনতা। জুলাই বিপ্লবের জাগ্রত জনতা। বিপ্লব শেষ হয় না এক রাতেই। জুলাই 2024-এর সেই বিদ্রোহ হয়তো সাময়িকভাবে থেমে গেছে, কিন্তু ইতিহাসে রেখে গেছে একটি প্রশ্ন: কিভাবে রাষ্ট্র গড়ে তোলা যায় জনগণের জন্য, জনগণের দ্বারা। এই বিপ্লব ছিল আত্মমর্যাদা আর জেগে ওঠা চেতনার নাম।
শ্রোতা বন্ধুরা, রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি এক নতুন প্রত্যয়ের সাথে। আসুন সমস্বরে বলি, এই দেশ আমার, এই দাবি আমার, বিনা ন্যায়ে রক্ত ঝরবে না আর।